ओम नमः श्री यतिराजाय विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। স্বামীজি আজকে নবগোপাল ঘোষের বাড়িতে তার ঠাকুর ঘরে ঠাকুরের মূর্তি প্রতিষ্ঠা করতে যাচ্ছেন। নবগোপাল ঘোষ ঠাকুরের একজন কৃপাপ্রাপ্ত গৃহস্থ ভক্ত। তিনি কলকাতার বাদুর বাগানে থাকতেন। সওদাগরি অফিসে বড় পোস্টে কাজ করতেন, 300 টাকা মাইনে পেতেন আর লোকজনকে বিনা পয়সায় ঔষধ দিতেন। ঠাকুর তাকে বলেছিলেন, তুমি কীর্তন নৃত্য ইত্যাদি করবে, তাতেই তোমার হবে। তিনি ঠাকুরের কথা শিরোধার্য করে বাড়িতে প্রত্যহ সংকীর্তন নৃত্য ইত্যাদি করতেন। এইভাবে ঠাকুরের উপদেশ তিনি পালন করতেন। একবার ঠাকুর তাকে দক্ষিণেশ্বরে ডেকেছিলেন। যে কিশোরীর সঙ্গে তো তিনি ঠাকুরের কাছে মিশলেন, সেই কিশোরীকে বলেছিলেন যে, কিশোরী, তুই একজনকে যে নিয়ে এসেছিলি কলকাতায় বাদুর বাগানে থাকে, কই সে তো আর আসছে না। তা কিশোরী এই কথা বলাতে নবগোপাল ঘোষ আবার এসেছিলেন ঠাকুরের কাছে। ঠাকুর তাকে বলেছিলেন, তুমি এইরকম করছো ঠিক আছে, তোমাকে আরো 2-3 বার আমার কাছে আসতে হবে। তা তিনি ঠাকুরকে ভালোবেসে ফেলেছিলেন বলে তিনি ঠাকুরের কাছে নিত্য যাতায়াত শুরু করে দিলেন। ঠাকুর ভক্ত বাড়ি যেখানে যেতেন, সাধ্যমতো ঠাকুরের সঙ্গে সঙ্গে যেতে করতে ঠাকুরকে নিজের বাড়িতে নিয়ে আসা তার খুব ইচ্ছে হয়েছিল। তিনি একবার নিয়ে এসেও ছিলেন। তারপর যখন বয়স হয়ে গেল, তখন তিনি শিবপুরের কাছে রামকৃষ্ণপুরে একটা জমি কিনে একটা বাড়ি করেছিলেন। সেই বাড়িতে স্বামীজিকে বলেছিলেন ঠাকুরের প্রতিষ্ঠা করে দিতে। স্বামীজি আর যাচ্ছেন বেলুড় মঠ থেকে নৌকো ভাড়া করে নিয়ে, সাধু ব্রহ্মচারী সকলকে নিয়ে স্বামীজি চলেছেন রামকৃষ্ণপুরের ঘাটে। স্বামীজির নৌকো রামকৃষ্ণপুরের ঘাটে এসে লাগল। স্বামীজি নৌকো থেকে নামলেন, খালি পা, মাথায় উষ্ণীষ, গলায় খোল। স্বামীজি দুঃখিনী ব্রাহ্মণীর কোলে এই গান গাইতে গাইতে আর খোল বাজাতে বাজাতে উত্তম নৃত্য করতে করতে চলেছে। পেছনে সকলে সেই গান গাইছে। সে এক অদ্ভুত দৃশ্য। যে দেখছে সে অবাক হয়ে ভাবছে, এই কি সেই বিশ্ববিজয়ী বিবেকানন্দ? সবাই অবাক হয়ে যাচ্ছে। এই বিবেকানন্দ খালি পায়ে রাস্তার মধ্যে সংকীর্তন করতে করতে যাচ্ছেন। সবাই অবাক হয়ে দেখছে। সংকীর্তন করতে করতে স্বামীজি রামকৃষ্ণপুরে নবগোপাল ঘোষের বাড়িতে এলেন। এসে স্বামীজি বসলেন। স্বামীজিকে
পাখার বাতাস করে দিতে লাগলেন। আর স্বামীজির কাছে সবাই বসে আছেন, স্বামীজি কথা বলছেন, সেই অমৃত কথা সবাই শুনছেন, প্রাণ ভরে শুনছেন। এইবারে স্বামীজিকে উপরতলায় ঠাকুর ঘরে ডাকা হলো। স্বামীজি গেলেন, দেখলেন পূজার আয়োজন একেবারে সম্পূর্ণ, সুন্দরভাবে পূজার আয়োজন করা হয়েছে। স্বামীজি আসনে বসলেন, প্রকাশানন্দ পাশে বসে আছে। প্রকাশানন্দ স্বামীজিকে পুজোয় সাহায্য করছেন। স্বামীজি পুজোয় বসলেন, ধ্যানে বসে গেলেন। স্বামীজি ধ্যানের পরে প্রকাশানন্দ মন্ত্র বলে দিচ্ছেন স্বামীজিকে। স্বামীজি পুজো করছেন। পুজো করে স্বামীজি এইবার আসন থেকে উঠে গেলেন। তারপর প্রকাশানন্দ যে পুজোর বাকিটা যে অংশ, সেটা প্রকাশানন্দই সম্পন্ন করলেন। স্বামীজি ঠাকুরকে বসালেন ওখানে। নবগোপাল ঘোষ ও তার গৃহিণী বলছেন, আমরা ঠাকুরকে কি সেবা করব, আমাদের সেরম পয়সাও নেই, আমাদের সেরম ক্ষমতাও নেই, আমাদের সেরম ভক্তিও নেই, আমরা কিভাবে ঠাকুরকে সেবা করব? ঠাকুরের এই ঘরে ঠাকুরের ঠিক সেবা হবে তো? স্বামীজি শুনে বলছেন, কি বলছেন মশাই? ঠাকুর তো কামার পুকুরে মাটির ঘরে চালা ঘরে থাকতেন। এই ঘরে থেকে ঠাকুরের যদি না সেবা হয়, তাহলে আর কোন ঘরে হবে? ঠাকুরের 14 পুরুষও এইরকম ঘরে কোনোদিন থাকেননি। ঠাকুরের তো এই ঘর পছন্দ হবেই। এইভাবে ঠাকুরকে সেদিন স্বামীজি বলেছিলেন, আর সত্য কথাই বলেছিলেন। নবগোপাল ঘোষ একান্ত ভক্ত, ঠাকুরের কৃপা প্রাপ্ত ভক্ত। তার সেবায়, তার এইরকম আয়োজনে, তার এইরকম পাথরে মোড়া ঘরে ঠাকুর সেবা নেবেন না? নিশ্চয়ই নেবেন। আর ঠাকুর সেবা নেবার জন্যেই তো ঠাকুর এখানে বসেছে। এখনো ঠাকুর সেইখানে সেবা নিয়ে যাচ্ছে। সেই ঠাকুর নবগোপাল ঘোষের সেবা এখনো নিয়ে যাচ্ছে। তিনি হয়তো স্থূল শরীরে আর নেই, কিন্তু ঠাকুর আছেন, ঠাকুরের পার্শ্বদও আছেন সূক্ষ্ম শরীরে। ঠাকুরের সেবা করে যাচ্ছেন, ঠাকুরও সেই সেবা নিয়ে যাচ্ছে। এরপরে স্বামীজি স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। এই স্তবটা স্বামীজি মুখে মুখে বললেন। সকলেই স্তব বললেন, ঠাকুরের পাদ পদ্মে পুষ্পাঞ্জলি দিলেন। দিয়ে নবগোপাল বাবুর বাড়িতে ঠাকুর ঠিক সেই দিন স্বামীজির হাত ধরে বসে গেলেন। এখন যে আমরা শুনি খণ্ডন ভববন্ধন, তারপরে যে ঠাকুরের ওইটা শুনি, এটা স্বামীজি কিন্তু প্রথমে স্থাপকাচ্য ধর্মস্য, এইটা নবগোপাল বাবুর বাড়িতে বলেছিলেন।
স্বামীজি কিন্তু কোনো রচনা করে বলেননি, স্বতঃস্ফূর্তভাবে স্বামীজি বলেছিলেন। তারপরে ওই অংশটা খণ্ডানুভবের সঙ্গে জুড়ে গেছে। স্বামীজিকে তারপর নবগোপাল ঘোষ পরিতুষ্ট করে ভোজন করালেন। স্বামীজিও খুব পরিতুষ্ট হলেন। সকলে উত্তম ভোজন করলেন। করে আবার একটা গাড়ি করে রামকৃষ্ণপুরের ঘাটে এলেন ও সেখান থেকে স্বামীজি বাগবাজার অভিমুখে চলে গেলেন। বাগবাজারে স্বামীজি তখন রইলেন। এরপর স্বামীজি আলমবাজার মঠেই আছেন। আলমবাজার মঠ হচ্ছে স্বামীজি যখন ঠাকুরের একটা স্থায়ী মঠ করার জন্য জমি কিনেছিলেন বেলুড়ে, সেই বেলুড়ের জমি একদম নিকটে নীলাম্বর মুখার্জি বাগান বাড়িতে তখন মঠ উঠে চলে আসবে। কেন? আলমবাজার মঠে তখন আর জায়গা হতো না। উপরন্তু আলমবাজার মঠের বাড়ি ভূমিকম্পে খুব ক্ষতিগ্রস্ত হয়ে গেছিল। আর যখন বেলুড়ে একটা স্থায়ী জমি কেনা হলো, তখন ওই স্থায়ী জমির নিকটে নীলাম্বর মুখার্জির বাগান বাড়ি ছিল। সেই বাগান বাড়িতে আলমবাজার মঠ উঠে চলে এলো। স্বামীজি ও অন্যান্য গুরু ভ্রাতা, সাধু, ব্রহ্মচারী প্রত্যেকে ওই আলমবাজার মঠ থেকে নীলাম্বর মুখার্জির বাগান বাড়িতে চলে এলেন। এখন আমরা দেখবেন বেলুড় মঠে গেলে ওই যেদিক দিয়ে খেয়া ঘাটে যাই, ওইখানে নীলাম্বর মুখার্জির বাগান বাড়ি এখন রামকৃষ্ণ মঠের একটা সেন্টার হয়ে গেছে। আমরা গেলেই ওখানে যাই। ওই বাড়িতে আমাদের মা পঞ্চতপা তপস্যা করেছিলেন। ওই বাড়ি একটা তীর্থস্থান হয়ে গেছে বর্তমানে। ওই বাড়ি এখন আমরা প্রত্যেকে গেলে দর্শন করি, ঠাকুরকে প্রণাম করি আর মায়ের কথা স্মরণ করি যে মা ওইখানে বসে পঞ্চতপা করেছিলেন। স্বামীজি যে বাড়ি বেলুড়ে কিনেছিলেন, সেই বাড়ি ৩৯,০০০ টাকা দিয়ে ওই জমি কিনেছিলেন। জমির সঙ্গে বাড়ি ছিল, একতলা বাড়ি ছিল। ওই জমির টাকা দিয়েছিলেন শ্রীমতী হেনরিয়েটা মুলার, যিনি চিকাগোতে স্বামীজি সারা রাত যখন চিকাগো শহরে রাত কাটিয়েছেন কোন আশ্রয়হীন ভাবে, সকালবেলা স্বামীজি ক্ষুধার্ত অবস্থায় একটা বাড়ির নিচে বসেছিলেন। বাড়ি, সেই বাড়ির যে গৃহকর্ত্রী তিনি হচ্ছেন হেনরিয়েটা মুলার। স্বামীজিকে তিনি চিকাগো শহরে প্রথম আশ্রয় দিয়েছিলেন। তিনি স্বামীজিকে চিকাগো ধর্ম মহাসম্মেলনের অফিসে নিয়ে গিয়েছিলেন, পরিচয় করে দিয়েছিলেন। তিনি হচ্ছেন সেই হেনরিয়েটা মুলার। স্বামীজির একান্ত ভক্ত ছিলেন। তিনি ওই ৩৯,০০০ টাকা দিয়েছিলেন। ১৯ বিঘা জমি কেনা হয়েছিল, কিন্তু জমিটা খুব অসমতল ছিল। ওইখানে নৌকো ইত্যাদি সারানো হতো। জমিটা
মাটিটা খুব অসমতল ছিল, আর যে বাড়ি ছিল, বাড়িও একতলা বাড়ি ছিল। ওই বাড়ি তখন সংস্কার করেছিলেন আর জমি সমতল করেছিলেন স্বামী বিজ্ঞানানন্দ মহারাজ আর অদ্বৈতানন্দ মহারাজ। অদ্বৈতানন্দ মহারাজ অক্লান্ত পরিশ্রম করেছিলেন ওই জমি সমতল করার জন্য। জমি সমতল করেছিলেন, আর বিজ্ঞানানন্দ মহারাজ যে একতলা বাড়ি ছিল, সেই একতলা বাড়ির উপরে আর একটা তোলা করেছিলেন, ঠাকুরের ঘর করেছিলেন, ঠাকুরের শয়ন ঘর করেছিলেন। আমরা বর্তমানে যে বেলুড়ে স্বামীজির ঘর দেখি, ওই ঘর করেছিলেন, আর তার পাশে ঘর করেছিলেন, আর আশেপাশে আরো ঘর করেছিলেন, যেখানে রান্নাঘর, ভাড়ার ঘর, ঠাকুরের ভাড়ার ঘর ইত্যাদি আরো ঘর দৌড় ইত্যাদি করেছিলেন। 1 বৎসর সময় লেগেছিল ওই কাজ করার জন্য। তার অর্থ দিয়েছিলেন শ্রীযুক্তা অলিবুল। এইভাবে এখনকার যে বেলুড় মঠ দেখছি, ওইভাবে আস্তে আস্তে গড়ে উঠেছিল। একবার স্বামী বিজ্ঞানানন্দ মহারাজ, বেলুড়ের গঙ্গা তো তখন বাঁধানো ছিল না এখনকার মতো, বিজ্ঞানানন্দ মহারাজ শিবপুর বি কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেছিলেন। স্বামীজি তার উপরই ভাত দিয়ে দিয়েছিলেন যে স্বামীজির আদরের পেশো হরিপ্রসন্ন নাম, তাই স্বামীজি আদর করে তাকে ডাকতেন পেশো। এই বিজ্ঞানানন্দ মহারাজ তখন গঙ্গায় পোস্তা বাঁধাচ্ছেন। গঙ্গার নিচ থেকে পাঁচিল তুলে তুলে গঙ্গার পোস্তা বাঁধাচ্ছেন, না হলে গঙ্গার জমিগুলো গঙ্গার মধ্যে আস্তে আস্তে মিশে যাবে, গঙ্গা গর্ভে তলিয়ে যাবে। এই জন্যে পোস্তা দিয়ে বাঁধিয়ে দিচ্ছে। তা রোদের মধ্যে বিজ্ঞানানন্দ মহারাজ কাজ করছেন, খুব জল তৃষ্ণা পেয়েছে, তৃষ্ণার্ত হয়ে গেছে। দেখেন সেবক এসে স্বামীজিকে 1 গ্লাস শরবত দিয়ে গেলেন। স্বামীজি ওই শরবত পান করলেন, পান করে আদরের পেশনকে বলছেন, নে তুই এটা খা। বিজ্ঞানানন্দ মহারাজ অল্প অবশিষ্ট ছিল, সেইটুকু পান করলেন। আপনারা ভাবলে অবাক হয়ে যাবেন যে বিজ্ঞানানন্দ মহারাজের অত তৃষ্ণা, এক বুক তৃষ্ণা। ওইটুকু শরবত খাবার পর সমস্ত তৃষ্ণা দূরীভূত হয়ে গেল। এরম ঠাকুরেরও হয়েছিল। একবার ঠাকুর এইরকম করেছিলেন। ঠাকুর যাচ্ছেন কলকাতা থেকে দক্ষিণেশ্বরে ফিরছেন। স্বামীজির ঠাকুরের খুব খিদে পেয়ে গেছিল, আর ঠাকুরের সঙ্গে যারা ছিল তাদেরও খিদে পেয়ে গেছিল। ঠাকুর সঙ্গে খাবার সব খেলেন। খেয়ে ঠাকুর একটা উদ্গার তুললেন, ঢেকুর তুললেন। সঙ্গে সঙ্গে যারা ছিল প্রত্যেকে পেট ভরে গেল। এইরকম কথা আমরা মহাভারতেও শুনি। ব্যাসদেব যাচ্ছে,
ব্যাসদেব যমুনা পেরিয়ে এপারে আসবেন, সঙ্গে গোপিনীরা আছেন, গোপিনীদের সব নৌকোয় উঠেছেন, যত দূর ছিল ভোজন করে দিলেন। সকল গোপিনী ছিল, তাদের পেট ভরে গেল। এরম ঘটনা আর একবার হয়েছিল মহাভারতে। দ্রৌপদী আছেন তখন বন পর্বে, দ্রৌপদী বাস করছেন পর্ণ কুটিরে। দ্রৌপদীকে সূর্যদেব একটা থালা দিয়েছিলেন, সেই থালায় সূর্যদেবের বলা ছিল যে যতক্ষণ না তুমি খাবে ততক্ষণ এই থালা থেকে যত লোক আসবে সবাই এই থালা থেকে চব্য চস্য লেচ্ছ পেয় সব খাবার পাবে। দ্রৌপদী ওই থালা থেকে অন্ন নিয়ে ওইভাবে সকলের সেবা করতেন, যারা চলে আসতো প্রত্যেকের সেবা করতেন। একবার কি হয়েছে, দুর্বাসা মুনির কাছে, দুর্বাসা মুনি দুর্যোধনের কাছে গেছে। দুর্যোধন খুব সেবা করেছেন দুর্বাসা মুনিকে। দুর্বাসা মুনি বলে, দুর্যোধন তুমি কি চাও? দুর্যোধন বললেন, পাণ্ডবেরা আছে ওই জায়গায়, আপনি সশিষ্য সেখানে যান। দুর্বাসা মুনি অত বুঝলেন না। দুর্বাসা মুনি যাচ্ছেন, সেই পাণ্ডবদের কুটিরে গেলেন। যখন পৌঁছলেন, দ্রৌপদীর খাওয়া হয়ে গেছে। দ্রৌপদী দেখে মহা দুশ্চিন্তায় পড়লেন যে মুনিকে আমি যদি তুষ্ট করতে না পারি তো আমি মুনির অভিশাপে শেষ হয়ে যাব। দ্রৌপদীর তো একটাই আশ্রয় স্থল ছিল ভগবান শ্রীকৃষ্ণ। দ্রৌপদী এক মনে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করছেন। শ্রীকৃষ্ণ এলেন, এসে বললেন কি চাই? বললে এইরকম ঘটনা ঘটে গেছে। বললে আচ্ছা পাঞ্চালী তুমি দেখো তো ওই থালার মধ্যে কিছু অন্ন আছে কিনা। দ্রৌপদী বললেন আমি তো খেয়ে ফেলেছি, আর তো কিছু নেই সখা। বললো তুমি একবার দেখো। দ্রৌপদী দেখলেন যে সেই থালার মধ্যে একটা অন্ন আর একটু শাক লেগে আছে। দ্রৌপদী সেটাই নিয়ে এলেন শ্রীকৃষ্ণের কাছে। শ্রীকৃষ্ণ নিলেন, খেলেন, খেয়ে বললেন তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট, বলে একটা ঠেকুর তুললেন। এই ঠেকুর তোলাতে দুর্বাসা মুনিরা তখন নদীতে স্নান করছেন, করে আরতি করছেন। হঠাৎ তাদের পেটের মধ্যে যেন প্রচুর খেলে যেমন অনুভূতি হয় ওই রকম অনুভূতি হলো। শুধু দুর্বাসা হলো না, যত শিষ্য ছিল প্রত্যেকের সেই অনুভূতি হলো। তখন মুনি বললেন এখন তো আর দ্রৌপদীর কাছে যাওয়া যাবে না। দ্রৌপদী গেলে তো আমাদের অন্ন ব্যঞ্জন দ্রব্য চস্য সব খাওয়াবে, আমরা তো খেতে পারবো না। তাহলে এক কাজ করো, আমরা আর দ্রৌপদীর কুটিরে যাব না, আমরা ফিরে যাই।
এইভাবে হয়। স্বামীজি সেই রকম সাধক ছিলেন, সেই রকম মহাপুরুষ ছিলেন, সেই রকম যোগী পুরুষ ছিলেন, যা আপনারা বলবেন স্বামীজি সেই রকমই ছিলেন। সেই জন্যে স্বামীজি ওই শরবতটা খেলেন, খেয়ে স্বামীজি তৃষ্ণা নিবারণ হলো, সঙ্গে সঙ্গে বিজ্ঞানানন্দজিরও তৃষ্ণা নিবারিত হলো। এই হচ্ছে স্বামীজি। স্বামীজি যে কি আমি বুঝতে পারি না, আপনারাও আশা করি বুঝতে পারেন না স্বামীজি কি ছিলেন। দেবতা, ঋষি, মুনি, ঠাকুর বলেছেন সপ্তর্ষি মণ্ডলের ঋষি, সেই হিসেবে ঋষি। কিন্তু আমি কোনো ঋষি, মুনি, দেবতা কারো মুখ থেকে এইরকম কথা শুনিনি যে মুক্তির ইচ্ছে আমার চলে গেছে। জগতে যদি একজনও বদ্ধ থাকে, তাকে যতক্ষণ না মুক্ত করতে পারছি আমি মুক্তি চাই না। সকলকে মুক্ত করার জন্যে আমাকে যতবার আসতে হয় আমি ততবার আসব। দরিদ্র আমার নারায়ণ, নিপীড়িত আমার নারায়ণ, মূর্খ আমার নারায়ণ, পীড়িত আমার নারায়ণ। এইভাবে আমি কারুর মুখ থেকে এই কথা আজ পর্যন্ত শুনিনি। তাই আমি ভাবি স্বামীজি কি ছিলেন, আমি অবাক হয়ে যাই কিভাবে স্বামীজি ভারতের তথা সমগ্র জগতের চিন্তা করেছিলেন, নতুন আঙ্গিকে চিন্তা করেছিলেন যে কিভাবে এই জগৎটার উন্নতি করা যায়। এখন স্বামীজি ওই নীলাম্বর মুখার্জির বাগান বাড়িতে আছে। ওখানে থেকে স্বামীজি সাধু ব্রহ্মচারী সকলকে নিয়মিত পাঠ, গীতা, বেদ, বেদান্ত, উপনিষদ, নানা শাস্ত্র, ইতিহাস, বিজ্ঞান, নানা বিষয়ে নানা ধরনের জ্ঞান দিতেন। আর সাধু ব্রহ্মচারী প্রত্যেকে শুনতেন, স্বামীজির সঙ্গ করতেন, স্বামীজির শাস্ত্র শুনে তাদের শ্রবণ, মনন, নিদিধ্যাসনের কাজ হয়ে যেত। তাদের ধ্যান, সাধনা ইত্যাদি আরো ভালোভাবে হয়ে যেত। এইভাবে স্বামীজি ওখানে সাধু ব্রহ্মচারীদের নিয়ে আনন্দে দিন কেটে যাচ্ছিল। এইবারে শিবরাত্রি এসে গেল। স্বামীজি শিবরাত্রির দিন স্বামীজি দেখলেন মঠেতে স্বামীজির গুরু ভাইরা আছেন, প্রত্যেকে সুন্দরভাবে মঠ পরিচালনা করছেন। সাধু ব্রহ্মচারী যতজনে আছে প্রত্যেকে নিজ নিজ কর্তব্য সুন্দরভাবে পরিচালনা করছে। স্বামীজি বললেন শিবরাত্রির বিকেলে যে আমি একটা সভা করব, সেখানে প্রত্যেককে আমি অভিনন্দন পত্র দেব, পত্র পাঠ করব প্রত্যেকের জন্য আলাদা আলাদা ভাবে। স্বামীজি করলেনও তাই, তার গুরু ভাইদের করলেন, আরো সাধু ব্রহ্মচারীদের করলেন। তার গুরু ভাইদের বললেন তোমরা এই অভিনন্দনের প্রত্যুত্তর দাও, ধন্যবাদ দাও। তারাও দিলেন। তারপর স্বামীজি
একটা সুন্দর লেকচার দিলেন। স্বামীজি বললেন যে অনেক লোকের মধ্যে লেকচার দেওয়া বরঞ্চ সহজ, এখানে অল্প লোক আছে, লেকচার দেওয়াও কঠিন। যাই হোক, স্বামীজি সুন্দরভাবে তার বক্তব্য পেশ করলেন আর কিভাবে সেবা কার্য সুসম্পন্ন করতে হবে, সামনে রামকৃষ্ণ মিশনে কিভাবে কার্য করতে হবে, সমস্ত কথা সুন্দরভাবে স্বামীজি বলে দিলেন এবং প্রত্যেকে এইতে খুব সুন্দর একটা গাইডলাইন পেয়ে গেলেন যে কিভাবে এখন থেকে মঠটা কিভাবে পরিচালনা করতে হবে, কিভাবে সেবা কর্মে নামতে হবে। স্বামীজি এইভাবে প্রত্যেককে একটা গাইডলাইন দিয়ে দিলেন। শিবরাত্রির দুদিন পরে ঠাকুরের জন্মতিথি উৎসব। এই প্রথম নীলাম্বর মুখার্জির বাগান বাড়িতে ঠাকুরের জন্মতিথি হচ্ছে। স্বামীজি চারিদিক ঘুরে দেখছে সমস্ত কাজ সুসম্পন্ন হয়ে গেছে। ঠাকুর ঘর সুন্দরভাবে পরিপাটি করে আয়োজন করা হয়েছে। ঠাকুরের পূজক বসেছেন, সুন্দরভাবে পূজা করছেন। স্বামীজির শিষ্যকে বলছেন, সেই যে স্বামীজির প্রিয় শিষ্য বাঙাল শরৎচন্দ্র চক্রবর্তী, সেই আমাদের বিখ্যাত স্বামী শিষ্য সংবাদ যিনি আমাদের করেছেন। আমরা স্বামীজির নিত্যকালের ঘটনা যার জন্যে জানতে পেরেছি, সেই স্বামীজি আদর করে তাকে বাঙাল বলতেন, বাঙাল তুই পৈতে জোগাড় করেছিস তো, তোকে বলেছিলাম। তা তিনি বলছেন, হ্যাঁ স্বামীজি, পৈতে আমি জোগাড় করে দিয়েছি, কিন্তু পৈতে কি হবে স্বামীজি, আমি তো বুঝতে পারছি না। বলে, দেখ না পৈতে কি হবে, দেখবি। যারা ব্রাহ্মণেতর কিন্তু যারা দ্বিজ ক্ষত্রিয়াদি, এদের আমি উপনয়ন দেব। কেন জানিস? এরা ব্রাত্য হয়ে গেছে, এদেরকে আমি ব্রাহ্মণত্বে উপনীত করব। কেন? এরা আমাদের শাস্ত্রে বলেছে কি জানিস, প্রায়শ্চিত্ত করে নিলে আবার তারা উপবীত ধারণের অধিকারী হবে। আর তোকে আমি বলে দিই, ব্রাহ্মণেতর যারা আছে তাদের কি গায়ত্রী মন্ত্র দিতে হয়। শিষ্যকে স্বামীজি সেই গায়ত্রী মন্ত্র শুনিয়ে দিলেন। এবার বললেন, দেখ যারা আসবে পৈতে নেবে, তুই তাদের বলবি গঙ্গা চান করে আসতে। গঙ্গা চান করে এসে আমার কাছে পাঠিয়ে দিবি, আমি তাদের পৈতে দেব, আর তুই গায়ত্রী শুনিয়ে দিবি, বুঝলি? শিষ্য বলল, ঠিক আছে স্বামীজি, তাই হবে। তারপরে অনেক ব্রাহ্মণেতর ক্ষত্রিয় ইত্যাদি সব এলো। স্বামীজি তাদের বোঝালেন, বললেন, তারা রাজি হয়ে গেল। তারা গঙ্গায় গেলেন, চান করলেন, স্বামীজির কাছে এলেন। স্বামীজি তাদের পৈতে পরিয়ে দিলেন, আর শিষ্য তাদেরকে গায়ত্রী শুনিয়ে দিলেন। এইভাবে স্বামীজি সেদিন পৈতে দিয়েছিলেন। স্বামীজি সমাজ সংস্করক ছিলেন, কিন্তু স্বামীজি সমাজের বেড়া ভাঙতে চাইতেন না। আমাদের শাস্ত্রে আছে এইভাবে উপনয়ন দেবার, স্বামীজি সেটাই করেছিলেন। কেন?
সত্য যুগে সব ব্রাহ্মণ ছিল, আর এখন ব্রাহ্মণ, ক্ষত্রিয় ইত্যাদি হয়ে গেছেন। স্বামীজি চাইতেন ব্রাহ্মণে উপনীত করার জন্যে, ব্রাহ্মণকে নিচে নামিয়ে দেবার জন্য চাইতেন না। স্বামীজি চাইতেন হিন্দু এক জাতি হবে, যেমন সত্যযুগে ছিল। স্বামীজি ওই জন্যে ব্রাহ্মণের উপনীত করে দিয়েছিলেন। স্বামীজি সমাজ ভাঙতে আসেননি, স্বামীজি গড়তে এসেছিলেন। স্বামীজি গড়ে দিয়ে গেছেন, কিন্তু তার পরবর্তীকালে লোকে সেটা মেনেছে কি মানেনি, সেটা পরবর্তীকালই বলবে। এইভাবে স্বামীজি সেদিন বইতে দেয়া 50 জন লোকের মধ্যে হয়ে গেল। এইবার স্বামীজি এলেন, পূজা হচ্ছে, প্রথম পূজা হয়ে গেল। এইবারে স্বামীজি জলযোগের জন্য ডাক পেল, সবাই জলযোগ করতে চলে গেল। জলযোগ গ্রহণের পর স্বামীজি গান গাইছে। স্বামীজি গান গাইতে গাইতে স্বামীজিকে এবারে ভক্তরা, শিষ্যরা মহাদেবের মতো জটা, রুদ্রাক্ষের মালা, তারপরেতে যেমন ভস্য, তিলক, ত্রিশূল, এইভাবে স্বামীজিকে সাজিয়ে দিলেন। স্বামীজি ওইভাবে থেকে রামের ভাবে ভাবিত হয়ে গেলেন। স্বামীজি রাম রাম এইভাবে বলছেন, সমগ্র জায়গায় সবাই রাম নামে বিভোর হয়ে গেলেন। এইভাবে 8 ঘন্টা কাল সবাই রাম নামে বিভোর হয়ে গেলেন। স্বামীজি তারপর তানপুরা এনে গান গাইলেন, রামের গান গাইলেন। তারপর শরৎ মহারাজ দুঃখিনী ব্রাহ্মণ মজলো আমার মন ভ্রমরা গাইলেন। স্বামীজি গাইলেন সেই গানটা, দুঃখিনী ব্রাহ্মণীর কোলে গাইলেন। গিয়ে গিরিশবাবু বসে আছেন, গিরিশচন্দ্র ঘোষ। স্বামীজি এবার নিজের জটা, রুদ্রাক্ষের মালা, ত্রিশূল, ভস্য দিয়ে গিরিশবাবুকে সাজিয়ে দিলেন। স্বামীজি বলতেন যে ঠাকুর আমাদের বলেছেন গিরিশবাবু হচ্ছেন ভৈরবের অংশ। ঠাকুর দেখেছিলেন দক্ষিণেশ্বরে যে যা আসত, তার আগে ঠাকুরের দর্শনে ঠাকুর দেখতেন। দেখলেন ভৈরব এসেছে। ঠাকুর বলছেন, ভৈরব তুমি কেন এসেছো? বলল, তোমার কাজ করতে এসেছি, তোমার কাজের সহায়তা করতে এসেছি। সেই তারপরে গিরিশবাবু এলেন। স্বামীজি বুঝলেন এই হচ্ছে ভৈরব, ভৈরবের অংশে। আজ তাই স্বামীজি সেই কথা মনে করিয়ে দিলেন। স্বামীজি আরো বললেন যে তোমরা গেরুয়া বস্ত্র নিয়ে এসো, গিরিশবাবুকে পরিয়ে দাও। গিরিশবাবুকে গেরুয়া বস্ত্র পরিয়ে দিলেন। গিরিশবাবু ভাবে বিভোর হয়ে গেলেন। স্বামীজি বলছেন, গিরিশবাবু ঠাকুরের কথা কিছু বলুন। গিরিশবাবু এতই ভাবস্থ হয়ে গেছে। গিরিশবাবু বলছেন, আমার মতো অধমকে এই বাল সন্ন্যাসীদের সঙ্গে একা শুনে গেরুয়া পরিয়ে ঠাকুর আমায় বসিয়ে দিয়েছেন।
আমি তার কথা আর কি বলবো, তার কৃপা আমি কি বলবো। এই কথা বলতে বলতে গিরিশবাবুর কণ্ঠ রোধ হয়ে গেল। গিরিশবাবু আর কিছু বলতে পারলেন না, স্তব্ধ হয়ে গেলেন। এইভাবে গিরিশবাবু চুপচাপ বসে রইলেন। মাস্টারমশাই এসে গেছেন। মাস্টারমশাই এসে চুপ করে একদিকে দাঁড়িয়ে আছেন। মাস্টারমশাইকে স্বামীজি বলছেন আসুন, স্বামীজি আসছেন না। মাস্টারমশাইকে স্বামীজি জোর করে এনে কাছে বসালেন, বসিয়ে ঠাকুরের কথা বলতে বললেন। মাস্টারমশাই কোনো কথা বলতে পারলেন না, চুপ করে স্তম্ভিত হয়ে বসে আছেন ওই ভাব গম্ভীর পরিবেশে। এইভাবে সেদিন ঠাকুরের উৎসব 22শে ফেব্রুয়ারি পালন হলো। এরপরে মহোৎসব এখন তো আর দক্ষিণেশ্বর মন্দিরে হবে না, কর্তৃপক্ষ নিষেধ করে দিয়েছিলেন যে স্বামীজিকে আর দক্ষিণেশ্বরে প্রবেশ করতে দেয়া হবে না। এই জন্যে তারা আর একটা জায়গায়, দক্ষিণের আর একটা জায়গায় তারা ঠাকুরের মহোৎসব করার চেষ্টা করেছিলেন। সেই জন্যে তো স্বামীজি সেই লাহোর থেকে ইন্দুবালা বসুকে চিঠি দিয়েছিলেন যে আমি আর এখন সিন্ধু প্রদেশে যাব না। সিন্ধু প্রদেশে গেলে আমার অনেক সময় চলে যাবে। আমার এখন প্রধান চিন্তা ঠাকুরের একটা মঠ করতে হবে, স্থায়ী জমি করতে হবে। সেই চিন্তা স্বামীজির ছিল। সেই চিন্তার জন্যে স্বামীজি এসেছিলেন তাড়াতাড়ি সিন্ধু প্রদেশে না গিয়ে, আপনাদের তো বলেছিলাম লাহোর, লাহোর থেকে ডেরাডুন, ডেরাডুন থেকে স্বামীজি দিল্লি চলে এলেন। দিল্লি থেকে স্বামীজির শিষ্য অজিত সিং খেতড়ির মহারাজ, তিনি স্বামীজিকে স্বনির্বন্ধ অনুরোধ করেছিলেন, স্বামীজি আপনি দয়া করে একবার খেতড়ি আসুন কিছুদিনের জন্যে। উনি বিলেতে গেছিলেন রাজ দর্শন করতে। তিনি রাজ দরবার থেকে ফিরেছেন বম্বে। বম্বেতে রামকৃষ্ণ মিশনের সাধু সন্ন্যাসীরা উপযুক্ত অভ্যর্থনা দিয়েছিলেন। তারপর তিনি বম্বে থেকে খেতড়ি চলে গেছিলেন। স্বামীজিকে বলেছিলেন আপনি আসুন। তা স্বামীজি ওই জন্যে আবার একবার সেই শিষ্যের স্বনির্বন্ধ অনুরোধ রক্ষা করার জন্যে গেছিলেন। যাবার পথে স্বামীজি আলোয়ার গেছিলেন। আলোয়ারে স্বামীজিকে অনেকে দেখতে চেয়েছিলেন। আলোয়ারটা ছিল খেতড়ি যাবার রাস্তায়। স্বামীজি ওই জন্যে কদিন আলোয়ারে কাটিয়ে খেতড়ি ছিলেন। খেতড়িতে এসে স্বামীজি খেতড়িতে কিছুদিন 10-12 দিন কাটিয়ে কলকাতায় এসেছিলেন। এসে স্বামীজি একটা মঠের জমি দেখে এই বেলুড়ে জমি দেখেছিলেন। এবারে পরে 27শে ফেব্রুয়ারি ঠাকুরের মহোৎসব হয়েছিল সেই দক্ষিণেশ্বর ছাড়া একটা অন্য জমিতে। এই অংশ আমি আবার পরের দিন আপনাদের বলবো। আজকে এখানেই রাখছি। জয় তু স্বামীজি।